হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার আবার এসে গেছি আমাদের আরেকটি সেশন নিয়ে। রাইস মার্ট বাংলা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, তোমরা এখানে জানো এখানে প্রত্যেকটি বিষয় নিয়েই যেসব পরীক্ষার জন্য প্রশ্ন বলো কিংবা আমাদের কোনো কনসেপ্ট যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে সেসব জায়গাতে আমরা দেখতে পাই কি আমাদের সমস্ত জিনিসই কিন্তু আমরা ফ্রিতে আমরা এই রাইস মার্ট বাংলা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তাতে কিন্তু আমরা দিয়ে রাখি। সুতরাং তোমরা যারা আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো চাকরি ক্র্যাক করার কথা ভাবছো, তাদের জন্য খুব বড় একটা সুযোগ হচ্ছে এই আমাদের রাইস মার্ট বাংলা। তো দেখো, আমরা আজকে আলোচনা করব আমাদের বিগত বছরগুলিতে এবং আগামী বছরগুলিতে যে ধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আসবে, তো সেই ধরনের প্রশ্নই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখো, তোমরা আশা করি একদম প্রিলিমস লেভেলের যেসব পশ্চিমবঙ্গের প্রশ্নগুলো হয় সেগুলো সম্পর্কে সবাই মোটামুটি জানো। তাহলে এখন আমরা যেগুলো জানবো একটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ, যেগুলো হচ্ছে এক স্টেপ এগিয়ে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কেমন প্রশ্ন হতে পারে, তো সেই রকম আমরা কয়েকটি প্রশ্ন পশ্চিমবঙ্গ ভূগোল নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। তো দেখো, প্রথম প্রশ্নটাই রয়েছে কি, বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? তো জাতীয় উদ্যান মানে কি? জাতীয় উদ্যান মানে হচ্ছে ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান যাকে আমরা বলছি ন্যাশনাল পার্ক। তো দেখো, প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? তো অপশান হচ্ছে দেখো 5, 4, 6 নাকি 3। তো দেখো, আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে আমরা অনেক রকমের জিনিস দেখতে পাই। যেমন যদি আমি প্রথমেই বলি, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই কি বলতো, দেখতে পাই হচ্ছে টাইগার রিজার্ভ, যাকে আমরা বলছি ব্যাঘ্র প্রকল্প। পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এলিফ্যান্ট রিজার্ভ বা হাতি সংরক্ষণের প্রকল্প। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই রামসার সাইট। দেখো, মোটামুটি আমরা এইগুলো পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে যদি বলা হয় পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ, আচ্ছা, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই হচ্ছে বন্য প্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ বা আমাদের ব্যাঘ্র প্রকল্প কতগুলো রয়েছে যদি বলা হয়, তাহলে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই ব্যাঘ্র প্রকল্প রয়েছে 2খানা। কোনটা কোনটা? একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে আমাদের বক্সা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ। যদি বলা হয় পশ্চিমবঙ্গের এলিফ্যান্ট রিজার্ভ বা হাতি সংরক্ষণ কোথায় কোথায় হচ্ছে, এটাও দুটো জায়গায়, একটা হচ্ছে বক্সা, একটা হচ্ছে আমাদের ময়ূর ঝর্ণা। আচ্ছা, এটাও হচ্ছে 2খানা। এবার আসছে ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা কয়টি? দেখো, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে কিন্তু 6টি। কী কী আমি আসছি পরে। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে পশ্চিমবঙ্গে কটা? পশ্চিমবঙ্গে হচ্ছে 1টি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যে 6টা রয়েছে সেগুলো কি কি দেখো তো। প্রথম আমরা দেখতে পাই ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি সিঙ্গলিয়া ন্যাশনাল পার্ক। তারপর দেখতে পাচ্ছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। তারপর দেখতে পাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্ক। তারপর দেখতে পাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং তারপর দেখতে পাচ্ছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। তাও পশ্চিমবঙ্গে 6খানা ন্যাশনাল পার্ক রয়েছে। তারপর আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটা, সুন্দরবন। তারপর হচ্ছে রামসার সাইট। পশ্চিমবঙ্গে রামসার সাইট রয়েছে 2খানা। কি কি? পশ্চিমবঙ্গের প্রথম রামসার সাইট যেটা 2002 সালে হয়েছিল, পূর্ব কলকাতার জলাভূমি, ইস্ট কলকাতার যে ওয়েটল্যান্ড রয়েছে। আর লাস্ট যেটা আমরা দেখতে পাই 2019-এ হয়েছে সেটা হচ্ছে সুন্দরবন। তাহলে এই দুটো হচ্ছে আমাদের রামসার সাইট। আচ্ছা, এরপর আসছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা আমাদের বন্য প্রাণী অভয়ারণ্য। পশ্চিমবঙ্গে বন্য প্রাণী অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে 16খানা। তো দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গের কতগুলি জাতীয় উদ্যান রয়েছে, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো। এর অ্যান্সারটা হচ্ছে কিন্তু অপশান সি বা গ যেটা রয়েছে, অপশান 6খানা। তাহলে যদি বলা হয় যে 6খানা অপশান কি কি, তাহলে দেখো আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে দেখো এই ছয়খানা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক। কোনগুলো দেখো রয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ার 2012-তে হয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনা 1984-তে হচ্ছে।
সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং 1986-তে হয়েছে। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং 1986-তে হয়েছে। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি 1992-তে হয়েছে। আর বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার 1996-তে হয়েছে। তাহলে দেখো আমাদের পশ্চিমবঙ্গের যদি বলা হয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কিন্তু হচ্ছে এই 6খানা। তো এই 6খানার মধ্যে দেখো তোমাকে জিজ্ঞাসা করতেই পারে পশ্চিমবঙ্গের সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, সব থেকে ইয়ংগেস্ট কোনটা। যদি বলা হয় সব থেকে পুরনো বা ওল্ডেস্ট, তাহলে দেখো ওল্ডেস্ট হচ্ছে আমাদের কোনটা, দেখো তো ওল্ডেস্ট হচ্ছে আমাদের এই সুন্দরবন জাতীয় উদ্যান 1984। সব থেকে ইয়ংগেস্ট হচ্ছে জলদাপাড়া 2012। তাহলে দেখো সব থেকে ওল্ডেস্ট পুরনো হচ্ছে সুন্দরবন, সব থেকে নতুন হচ্ছে জলদাপাড়া। তাহলে দেখো এখান থেকে আমরা এই দুটো তথ্য জানতে পারছি। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে বা ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে কিন্তু 6টা। তো চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে একটু আগেই কিন্তু আমি কথাটা আলোচনা করলাম। প্রশ্ন বলছে ময়ূর ঝর্ণা 2002 সালে যেটা হয়েছে, যেটি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার সীমানায় অবস্থিত, সেটি যে ধরনের বন্য প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত তা হলো। তাহলে দেখো বলছে ময়ূর ঝর্ণা যেটি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার সীমানায় অবস্থান করছে, সেটি যে ধরনের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, তারা সেটা কি বাঘ নাকি হাতি নাকি হরিণ নাকি গন্ডার? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি বলতো, ময়ূর ঝর্ণা যেটা, সেটা তো আমরা দেখতে পাই যেটা এই 4খানার মধ্যে যদি আমি দেখি, তাহলে দেখো দেখো এই হচ্ছে আমাদের ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা যেটা রয়েছে কোথায়, দেখো তো ময়ূর ঝর্ণাটা রয়েছে মূলত আমাদের এই যে জায়গাটা। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2খানা জেলা দেখতে পাচ্ছি আমরা। কোন কোন জেলা দেখো, দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং তার সাথে রয়েছে আমাদের এখানে ঝাড়খণ্ড। তাহলে দেখো আমরা কোন কোন জায়গায় দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, এই 3খানার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা একটা ঘন জঙ্গল রয়েছে, যাকে আমরা ময়ূর ঝর্ণা বলছি। তো এই ময়ূর ঝর্ণা কিসের জন্য বিখ্যাত, দেখো লেখা রয়েছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ MER। তো ময়ূর ঝর্ণা যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি হাতি সংরক্ষণের জায়গা, এলিফ্যান্ট রিজার্ভ। তো দেখো আমরা জানি, আমরা শুনেছি যে আমাদের ওই ঝাড়খণ্ডের ওই দিক থেকে দলমা পাহাড়ের থেকে কিছু হাতি আসে, সেই হাতিগুলো কিন্তু এসে মূলত এই ময়ূর ঝর্ণা যে এই এরিয়াটা রয়েছে না, এইখানে এরা কিন্তু আশ্রয় নেয়। এবং এরই কাছাকাছি রয়েছে আমাদের আরাবাড়ি মডেল। তোমরা নিশ্চয়ই শুনেছো আরাবাড়ির যে জঙ্গল, সেই আরাবাড়ির জঙ্গলেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হাতি থাকতে দেখতে পাচ্ছি। তো এই ময়ূর ঝর্ণাটা যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের হাতি সংরক্ষণের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো হাতি সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ময়ূর ঝর্ণা। ঠিক আছে, তো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন বলছে টেলিফোনের তার পশ্চিমবঙ্গে কোথায় তৈরি হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি থেকে প্রশ্ন। দেখো আমরা ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা জানি, কিংবা আমরা পড়াশোনা করি আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে। পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিটা কিন্তু আমরা কোথাও না কোথাও একটা নেগলেক্ট করে যাই, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো প্রশ্ন বলছে টেলিফোনের তার পশ্চিমবঙ্গের কোথায় তৈরি করা হচ্ছে। তাহলে দেখো যদি বলা হয় টেলিফোনের তার কারা তৈরি করে, তাহলে যেই অর্গানাইজেশনটা তৈরি করে টেলিফোনের তার সেটা হচ্ছে হিন্দুস্তান কেবলস। তাহলে দেখো হিন্দুস্তান কেবলস কি করেছিল 1952 সালে, 1952 সালে পশ্চিমবঙ্গের আসানসোল, এই যে আসানসোল দেখতে পাচ্ছি আমরা, আসানসোলের রূপনারায়ণপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কি হয়েছিল, হিন্দুস্তান কেবলস। তো এই হিন্দুস্তান কেবলস কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে টেলিফোন হয়, এই টেলিফোনের তার বা টেলিফোনের কেবলগুলো কিন্তু তৈরি করছে এই হিন্দুস্তান কেবলস। তো দেখো এটার বর্তমানে সদর দপ্তর হচ্ছে কিন্তু কলকাতাতে রয়েছে। তাহলে দেখো এই টেলিফোনের তার পশ্চিমবঙ্গে তাহলে কোথায় তৈরি করা হলো, দেখো এখানে দেয়াই রয়েছে আসানসোলের রূপনারায়ণপুর। তাহলে দেখো এই অপশানগুলো অনুসারে অ্যান্সারটা কোনটা হচ্ছে, দেখো তো অ্যান্সারটা হচ্ছে অপশান এই যে ক, এর যে অ্যান্সারটা রয়েছে রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান, বা তোমাদের দিতে পারতো রূপনারায়ণপুর আসানসোল, এইভাবেও দিতে পারতো কিন্তু। তাহলে সেটা হলেও আমরা দেখতাম কি এই রূপনারায়ণপুর যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের আসানসোলের কাছে। অনেক জায়গায় আমরা রূপনারায়ণপুর অপশানটাকে রূপনারায়ণপুর না দেখে দেখি রূপনারায়ণগড়। দুটো একই জায়গা, কোনো কোনো জায়গায় আলাদা আলাদা নাম রয়েছে, সুতরাং দুটো কিন্তু একই রকম জায়গা। তাহলে কোশ্চেন 3, টেলিফোনের তার পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান।
বোঝা গেল প্রশ্নটা? তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তাহলে 3 নম্বরের অ্যান্সার হয়ে গেল রূপনারায়ণপুর। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি বলে দিই, দেখো ডব্লিউপিএসসি, বিপিএসসি, ক্লার্কশিপ কিংবা মিসলেনিয়াস বা আমাদের আপকামিং যেসব স্টেট বলো বা সেন্ট্রালের যেসব এক্সামগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যারা রাইস এডুকেশনের সাথে থাকতে চাও বা নিজেদের কেরিয়ারটাকে একদম সুরক্ষিত করতে চাও, তারা কিন্তু আমাদের রাইস এডুকেশনের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেখো পরের প্রশ্নে আসছি। প্রশ্ন নম্বর 4 কি বলেছে দেখো, বলছে ভারতবর্ষের প্রথম সুতি বস্ত্রের মিল শুরু হয় ঘুষুরিতে, কত সালে চালু হয়েছিল? তাহলে দেখো ভারতবর্ষের প্রথম সুতি বস্ত্রের মিল চালু হলো ঘুষুরি, কত সালে? তাহলে যদি তোমাকে বলা হয় যে প্রথম যে সুতি বস্ত্রের মিলটা ছিল তার নাম কি, তাহলে দেখো প্রথম সুতি বস্ত্রের যে মিল ছিল তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ফোর্ট গ্লোস্টার। ফোর্ট গ্লোস্টার যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম সুতি বস্ত্রের মিল। তাহলে বলছে এটা চালু হচ্ছে ঘুষুরিতে, ঘুষুরিতে চালু হয়েছিল, কত সালে চালু হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের এই 2023-এর যে ডব্লিউবিসিএসটা হয়েছিল তাতে কিন্তু এই প্রশ্নটা ছিল। তাহলে কত সালে চালু হয়েছিল এই সুতি বস্ত্রের মিল ঘুষুরিতে? দেখো যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1818। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং একটা প্রশ্নের সাথে আমরা রিলেটেড আরও 5-6খানা প্রশ্ন দেখতে পাচ্ছি। হয়তো মনে হচ্ছে স্যার এটা তো খুব সহজ প্রশ্ন, কিন্তু এখান থেকে যদি এমন প্রশ্ন আসতো যে কোম্পানিটার নাম কি ছিল বা এটা কতদিন চলেছিল, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। সুতরাং একটা প্রশ্নের সাথে সাথে আমরা কিন্তু অনেক ধরনের জিনিস দেখতে পাই। যেমন একটা জিনিস দেখবে, আমরা সাধারণত বলে থাকি রথের দড়ি, হ্যাঁ, রথ যখন যায়, হ্যাঁ, অনেকে মিলে টানে, কিন্তু সবার এফেক্টে কিন্তু অনেকের এফেক্টে কিন্তু রথটা চলছে। তাহলে তুমি রথটাকে ভাবো তোমার হচ্ছে ওই ড্রিম জব, তো সেই ড্রিম জবে যেতে গেলে কিন্তু তোমাকে অনেক কিছু সাহায্য নিতে হবে। শুধু একাই যদি একটা দড়ি টেনে নিয়ে চলে যেত না, তাহলে কিন্তু আর রথটা যেত না, তাহলে ওটা পার্সোনাল হয়ে যেত, তাহলে সবার জন্য বলা হতো না, সার্বজনীন যেটা আমরা বলি সেটা কিন্তু বলতাম না। ঠিক একইভাবে দেখো একটা প্রশ্ন থেকে আমরা ইন্টারলিঙ্ক করে কিন্তু অনেক প্রশ্ন পাবো। তাহলে দেখো ভারতবর্ষের প্রথম সুতি বস্ত্রের মিল হচ্ছে ঘুষুরি, এটা হচ্ছে 1818 সালে, আর এটার প্রথম যে কোম্পানি ছিল তার নাম হচ্ছে ফোর্ট গ্লোস্টার। কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাই কি বলতো, খুব বেশি দিন এটা চলেনি, তারপর এটা কিন্তু আবার শিফট হয়ে গেছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন 4, তাহলে এটা হচ্ছে 1818। তাহলে এরপর আসছি আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম শিল্প গড়ে উঠেছে? দেখো অ্যালুমিনিয়ামের শিল্প বলছে, আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রথম অ্যালুমিনিয়াম যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছিল সেই জায়গাটার নাম কি জানা আছে? সেই জায়গাটা হচ্ছে আমাদের JK নগর। JK নগর। তাহলে দেখো প্রশ্ন করে হচ্ছে কি, প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম শিল্প গড়ে উঠেছে। তাহলে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে আমরা অ্যালুমিনিয়াম শিল্পটা দেখতে পাচ্ছি বলো তো? সেটা হচ্ছে JK নগর। JK নগরটা কোথায়? JK নগরটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বর্তমানে আসানসোল, পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার আসানসোল। তো সেই আসানসোলের মধ্যে রয়েছে JK নগর, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম অ্যালুমিনিয়াম শিল্পটা কিন্তু গড়ে উঠেছে। তো দেখো এটার অ্যান্সার হয়ে গেল হচ্ছে আমাদের আসানসোল। তাহলে এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। বলছে পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? খুব কমন প্রশ্ন, পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? তাহলে দেখো পশ্চিমবঙ্গ যদি আমরা দেখি, তাহলে আমরা পশ্চিমবঙ্গে মোটামুটি দেখতে পাচ্ছি, যদি আমি উত্তরবঙ্গ বলি, নর্থ বেঙ্গল, তাহলে এই নর্থ বেঙ্গলে আমরা দেখতে পাই বার্ষিক বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 200 সেন্টিমিটার। দেখো উত্তরবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যদি আমি বলি নর্থ বেঙ্গল, তার এভারেজ রেনফল হচ্ছে 200 সেন্টিমিটার। যদি আমি সাউথ বেঙ্গলে আসি, তাহলে আমরা কি দেখতে পাই, সাউথ বেঙ্গল যেটা রয়েছে এর যে এভারেজ রেনফল, হ্যাঁ, সেটা হচ্ছে মোটামুটি অন এভারেজ আমরা দেখতে পাই 150 সেন্টিমিটার। কিন্তু এখানে বলেছে দেখো পুরোপুরি পশ্চিমবঙ্গ বলেছে, তো পুরোপুরি পশ্চিমবঙ্গ যদি আমি লিখি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের এভারেজ রেনফল হচ্ছে 175 সেন্টিমিটার। 175 সেন্টিমিটার।
তাহলে দেখো যদি তোমাকে এমন প্রশ্ন করতো তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 175 সেন্টিমিটার। যদি তোমাকে এমন প্রশ্ন করতো যে আমাদের ভারতবর্ষের বার্ষিক গড় বৃষ্টিপাত কত, তাহলে আমরা জানি ভারতবর্ষ যদি বলি ভারতবর্ষের গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 118 সেন্টিমিটার। ভারতবর্ষের হচ্ছে 118, পশ্চিমবঙ্গের হচ্ছে 175 সেন্টিমিটার। এবার তোমাকে হয়তো বলতেই পারে যে তাহলে ভারতবর্ষে যদি এই রেইনফল হয়, পশ্চিমবঙ্গে যদি এই রেইনফল হয়, তো অ্যাকর্ডিং টু রেইনফল আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে আমরা কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাই। তাহলে দেখো আমরা জানি, যদি আমি দেখি মোটামুটি 100 থেকে শুরু করে 200 সেন্টিমিটার অবধি এই অঞ্চলে আমরা যেই ধরনের উদ্ভিদ দেখতে পাই তাদেরকে আমরা বলছি ডেসিডিউয়াস বা পর্ণমোচী। এর মানেটা কি, একটা নির্দিষ্ট সময়ে মূলত আমরা দেখতে পাই আমাদের বাতাসে ময়েশ্চারটা কমে যায়। কোন সময় বলো তো, শীতকালে দেখি আমাদের ঠোঁট ফাটে, হাত পা ফাটে। ঠিক একই সময় একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি গাছও কিন্তু তার বাষ্পীমোচনটাকে আটকানোর জন্য বা সে কি করছে, পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাই ভারতবর্ষের মধ্যে মোটামুটি 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে যেই ধরনের উদ্ভিদটাকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা কি বলছি বলো তো, পর্ণমোচী বা ডেসিডিউয়াস। তো এই ডেসিডিউয়াস বা পর্ণমোচী যেটা রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। কেমন ভাগ, দেখো এই বৃষ্টিপাত অনুসারে যেমন ভাগ করেছি ঠিক একই ভাগ। প্রথম ভাগটা হচ্ছে কত, 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত, একটা হচ্ছে কত 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। তাহলে দেখো 100 থেকে 150 এবং 150 থেকে 200 এই দুই ধরনের বৃষ্টিপাতকে আমরা ভাগ করেছি। তাহলে দেখো বৃষ্টিপাতটা যেহেতু কম, তাই এটাকে আমরা নাম দিয়েছি কি বলতো, শুষ্ক পর্ণমোচী বা ড্রাই ডেসিডুয়াস। আর 150 থেকে 200 যেটা রয়েছে এটাকে আমরা নাম দিয়েছি আর্দ্র পর্ণমোচী বা ওয়েট ডেসিডুয়াস, বা এটাকে নাম দিয়েছি আমরা ময়েস্ট ডেসিডুয়াস। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি অ্যাকর্ডিং টু রেইনফল যদি বলি ভারতবর্ষে আমরা গাছপালাকে দুটো ভাগে ভাগ করছি, মানে এই আমাদের ডেসিডুয়াসটাকে দুটো ভাগে ভাগ করছি, ড্রাই একটা ময়েস্ট একটা। তাহলে এবার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা ভারতবর্ষে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাবো। দেখো ভারতবর্ষের রেইনফল হচ্ছে কত 118, তাহলে এটা কার মধ্যে আসছে দেখো, তাহলে দেখো এটা আসছে আমাদের কিসের মধ্যে, এটা আসছে আমাদের ড্রাইয়ের মধ্যে। তাহলে ভারতবর্ষে আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি কোনটা, ড্রাই ডেসিডুয়াস। আর যদি বলা হতো পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গে আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো কোনটা, ময়েস্ট ডেসিডুয়াস বা আর্দ্র পর্ণমোচী। তাহলে দেখো ভারতবর্ষে দেখতে পাচ্ছি শুষ্ক পর্ণমোচী আর আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আর্দ্র পর্ণমোচী। তাহলে দেখো পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত কত হয়ে গেল হচ্ছে 175। যদি বলতো ওয়েস্ট আমাদের ইন্ডিয়ার তাহলে হয়ে যেত 118 সেন্টিমিটার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে দেখো কোশ্চেন নম্বর 6 অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দেখো, গ বা 175 সেন্টিমিটার যেটা রয়েছে। তাহলে এরপর যাওয়া হচ্ছে আমাদের পরের প্রশ্নে, 7 দাগের প্রশ্ন। বলছে পশ্চিমবঙ্গে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। দেখো একটু আগেই মানে এটিকে এর আগের প্রশ্নটাতেই কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। বলছে পশ্চিমবঙ্গে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। তাহলে দেখো ওখানে অপশান দিয়েছে ম্যানগ্রোভ, শুষ্ক পর্ণমোচী, আর্দ্র আচ্ছা এখানটা একটু স্পেলিংটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, এখানে আর্দ্র হবে, আর্দ্র পর্ণমোচী নাকি চিরহরিৎ। তাহলে দেখো চিরহরিৎ মানে এভারগ্রিন মূলত আমরা দেখতে পাই কোথায় বলো তো, যেখানে বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি। তাহলে চিরহরিৎ আমরা কোথায় দেখতে পাবো বলো তো, চিরহরিৎ দেখতে পাচ্ছি আমরা মৌসিনরাম চেরাপুঞ্জি এরিয়ায় দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমঘাট পর্বত রয়েছে, তো সেই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে দেখতে পাচ্ছি কোথায় উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি কোথায় আন্দামান নিকোবর। তাহলে এইসব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চিরহরিৎ। আচ্ছা এবার যদি আমি ম্যানগ্রোভে আসি, ম্যানগ্রোভ আমরা জানি আমাদের ভারতবর্ষে যে টোটাল আমরা 9খানা রাজ্যে উপকূল রেখা দেখতে পাই, কোস্ট লাইন, তো সেই কোস্ট লাইন 9খানা যে রাজ্যে দেখতে পাই সেই 9খানা রাজ্যের মধ্যেই কিন্তু আমরা এই ম্যানগ্রোভটাকে দেখতে পাই। তাহলে দেখো কোন কোন রাজ্যে দেখতে পেয়েছিলাম আমরা, প্রথম দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গ, তারপর দেখতে পেয়েছি এদিকে ওড়িশা। আচ্ছা একটা জিনিস একটুখানি ভেবে দেখো তো, এই ওড়িশা যেটা রয়েছে না এর আগের নাম ছিল ওড়িশা, তো এই ওড়িশা থেকে এই ওড়িশা কবে হলো, ওড়িশা থেকে ওড়িশা কবে হলো একটু একটু তোমরা সবাই কমেন্ট করে জানিও। তাহলে দেখো ওড়িশা। আচ্ছা তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি
যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্যটা সেটা হচ্ছে তামিলনাড়ু। তাহলে দেখো আমরা পূর্ব উপকূলের 4খানা রাজ্য দেখতে পেলাম, যেখানে হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ। বা এই ম্যানগ্রোভের আরেকটা বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হচ্ছে কি বলতো, যে শ্বাসমূল থাকে, নিউ মেটাফোর। যেই কারণে এগুলোকে বলা হয় নিউ মেটাফোরাস বা নিউ মেটাফেরিক বলা হয় মাঝে মধ্যে। তাহলে এই হচ্ছে 4খানা রাজ্য। এবার যদি আমি পশ্চিম দিকে আসি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোন রাজ্যটা রয়েছে, কেরালা। তারপর রয়েছে কর্ণাটক, তারপর রয়েছে গোয়া, তারপর রয়েছে আমাদের মহারাষ্ট্র, আর তারপর রয়েছে আমাদের গুজরাট। তো দেখো আমাদের ভারতবর্ষে টোটাল 9খানা রাজ্যে আমরা উপকূল রেখা বা কোস্ট লাইন দেখতে পাচ্ছি। তো এই উপকূল রেখা যে অঞ্চলগুলো দেখতে পাই, সেই অঞ্চলগুলোতেই মূলত আমরা কি দেখতে পাচ্ছি বলতো, এই ম্যানগ্রোভটা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ম্যানগ্রোভ যে অরণ্য, ম্যানগ্রোভ ফরেস্ট, তার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন যদি আমি বলি পশ্চিমবঙ্গের কি রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, আমরা সবাই জানি। যদি বলা হতো ওড়িশার ম্যানগ্রোভ ফরেস্টের নাম কি, তাহলে ওড়িশার যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে তার নাম হচ্ছে ভিতরকণিকা। যদি বলা হতো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের যে ম্যানগ্রোভ রয়েছে তার নাম কি, তার নাম হচ্ছে করিঙ্গা, বা কোনো কোনো সময় আমরা দেখি এটাকে স্পেলিং দেয় লোরিঙ্গা। করিঙ্গা বা কিংবা লোরিঙ্গা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। যদি বলা হয় তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুর হচ্ছে পিছাভারম, পিছাভারম কিংবা মুথুপেট, এইগুলো হচ্ছে আমাদের তামিলনাড়ুর ম্যানগ্রোভ। যদি বলা হয় কেরালার ম্যানগ্রোভ, কেরালাতে আমরা জানি আমাদের ভারতবর্ষের সবথেকে লংগেস্ট লেক রয়েছে ভেম্বানাথ লেকটা, যেটা রয়েছে ভেম্বানাথ লেক বা কয়াল যাই বলি না কেন। তো এই ভেম্বানাথ এবং অষ্টমুদি, এই দুটো কয়ালকে এরিয়া করে যে ম্যানগ্রোভ রয়েছে তাকে আমরা বলছি ভেম্বানাথ ম্যানগ্রোভ, আর হচ্ছে অষ্টমুদি ম্যানগ্রোভ। এবার আসছে কর্ণাটক, কর্ণাটকে যেটা রয়েছে ম্যানগ্রোভটা তার নাম হচ্ছে কোন্ডাপুর, কোন্ডাপুর ম্যানগ্রোভ হচ্ছে কর্ণাটক। গোয়াতে আমরা খুব একটা ম্যানগ্রোভ দেখতে পাচ্ছি না। মহারাষ্ট্রে যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, নাম হচ্ছে রত্নগিরি, রত্নগিরি যে ম্যানগ্রোভটা রয়েছে এটা রয়েছে আমাদের মহারাষ্ট্রে। আর গুজরাটে রয়েছে আমাদের হাজিরা ম্যানগ্রোভ। তো দেখো এই হচ্ছে আমাদের ম্যানগ্রোভের যে এরিয়াগুলো রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী। তাহলে দেখো আমি একটু আগে বলেছিলাম শুষ্ক পর্ণমোচী হচ্ছে মোটামুটি আমরা যেখানে বৃষ্টিপাত দেখছি 100 থেকে 150-র মধ্যে যেসব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে দেখো আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, এই যে সেন্ট্রাল যেটা পার্টটা রয়েছে সেই পার্টে আমরা যেই ধরনের উদ্ভিদটাকে দেখতে পাচ্ছি তাদেরকে আমরা বলছি শুষ্ক পর্ণমোচী। আর আর্দ্র পর্ণমোচী আমরা কাকে বলছি, আর্দ্র পর্ণমোচী আমরা বলছি বৃষ্টিপাত হচ্ছে আমাদের প্রায় 150 থেকে 200 সেন্টিমিটার, যেসব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে তাদেরকে আমরা বলছি আর্দ্র পর্ণমোচী। তাহলে এই আর্দ্র পর্ণমোচী আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে যদি এভারেজ রেনফল দেখি সেটা হচ্ছে 175 সেন্টিমিটার। তো সেই 175 সেন্টিমিটার যদি আমরা দেখি হয় আমাদের পশ্চিমবঙ্গের এভারেজ রেনফল, তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আর্দ্র পর্ণমোচী, বা যেটাকে আমরা বলছি ময়েস্ট বা ওয়েট ডেসিডুয়াস। তাহলে দেখো আর্দ্র পর্ণমোচী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাহলে দেখো একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে কি পশ্চিমবঙ্গে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যাচ্ছে। তাহলে দেখো এই জিনিসটাকে দেখো আমরা একটা প্রশ্ন থেকে কতগুলো অ্যান্সার জানতে পারলাম। এই প্রত্যেকটা জায়গা থেকে কোন কোন জায়গা থেকে আমরা কী ধরনের উদ্ভিদটা পাচ্ছি, বা আমাদের ভারতবর্ষে যে ম্যানগ্রোভগুলো রয়েছে কোন রাজ্যে কোন নাম রয়েছে সবটাই আমরা জানতে পারলাম। তো সুতরাং দেখো এইটা হচ্ছে আমাদের, যত আমরা পড়বো ইন্টারলিঙ্ক করে কিন্তু আমাদের কাছে কিন্তু ডিটেলস বা ডেটা আরও বেশি আমাদের কাছে অ্যাকুমুলেট হবে। সুতরাং আমাদেরকে একটুখানি ভালো করে পড়তে হবে। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নম্বর 7। এবার আমি আসছি পরের প্রশ্নে। বলছে বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে। বালুরঘাট যে শহরটা রয়েছে সেটা কোন নদীর তীরে রয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে বালুরঘাটের লোকেশনটা আমরা একটুখানি দেখে নিই। তাহলে দেখো তো এই যে এইটা হচ্ছে আমাদের বালুরঘাট, দেখো এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের বালুরঘাট। তাহলে দেখো এই বালুরঘাটটা কী বলো তো, আমরা জানি বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর নামে জেলাটা রয়েছে, সেই দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার হচ্ছে এই বালুরঘাট, বা জেলা সদর যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে বালুরঘাট। তাহলে দেখো আমাদের পশ্চিমবঙ্গে যে 23খানা জেলা রয়েছে সেই 23খানা জেলার মধ্যে আমরা দেখতে পাই এরকম অনেক জেলা রয়েছে, 11খানা জেলা রয়েছে যাদের হেডকোয়ার্টার বা সদর দপ্তর সেই নামে নেই। বাকি যে 12খানা জেলা রয়েছে তাদের হেডকোয়ার্টার সেই নামে রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটা এখান থেকে আমরা কি জানতে পারছি, বালুরঘাট এটা কার সদর দপ্তর, বালুরঘাট হচ্ছে কার, দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর। পরের প্রশ্নটা পরেরটাতে কি বলেছে, কোন নদীর তীরে অবস্থান করে। তাহলে দেখো এই একটা নদী, এই জায়গায় একটা নদী আসছে, এই নদীর তীরে কিন্তু অবস্থান করছে বালুরঘাটটা। তাহলে এটা কোন নদী। আচ্ছা এবার যদি আমরা অপশান দেখি,
অপশানগুলো দেখো, অপশানে বলছে আত্রেয়ী, অজয়, কেলেঘাই নাকি কংসাবতী। তাহলে দেখো আত্রেয়ী, অজয়, কেলেঘাই নাকি কংসাবতী। দেখো একটা জিনিস আমরা যদি দেখি তাহলে দেখো আমাদের ম্যাপের মধ্যে যদি আমরা দেখি তাহলে এই যে নদীটা গেছে না, এই নদীটা হচ্ছে কিন্তু আমাদের ময়ূরাক্ষী, এই নদীটা। তার ঠিক নিচে দিয়ে গেছে এইভাবে আমাদের অজয় নদী। আচ্ছা, তার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যাচ্ছে দামোদর নদী। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের দ্বারকেশ্বর নদী। তারপর রয়েছে আমাদের শিলাবতী বা শিলাই নদী। তারপর দেখো রয়েছে আমাদের কাঁসাই নদী। তার নিচে আমরা দেখতে পাই এইভাবে রয়েছে আমাদের কেলেঘাই নদী। তাহলে দেখো এই নদীগুলো কিন্তু আমাদের এইদিকে এসে গেছে। তার মানে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, দেখো অজয় এসে গেছে এই জায়গাটাতে, তারপর রয়েছে কেলেঘাই ধরো এসে গেছে এইরকম জায়গাতে, কংসাবতী এসে গেছে এইরকম জায়গাতে, বাকি পড়ে থাকলো কোনটা? আত্রেয়ী। তাহলে এবার আমাদের দেখতে হবে এই যে নদীটা আসছে, এই যে নদীটা, এই নদীটা অ্যাকচুয়ালি আমাদের উৎপত্তি লাভ করে আমাদের যে ঘুম রেঞ্জ রয়েছে, সেই ঘুম রেঞ্জের কাছ থেকে এটা উৎপত্তি লাভ করছে। তো ভারতবর্ষে বা আমাদের এই দার্জিলিংয়ের মধ্যে এই যে নদীটা যখন উৎপত্তি লাভ করলো, তখন এই নদীটাকে আমরা নাম দিয়েছি কি বলতো? আমরা দিয়েছি একে নাম কারেতাওয়া বা করতাওয়াও বলা হয় এই নদীটাকে। তো এই কারেতাওয়া বা করতাওয়া যে নদীটা রয়েছে, এই নদীটা যখন আমাদের ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে চলে যায় না, তখন এই নদীটার নাম হয়ে যাচ্ছে কিন্তু আত্রেয়ী। তাহলে দেখো এই আত্রেয়ী যে নদীটা, তারপর দেখতে পাচ্ছি দেখো ভারত থেকে আবার বাংলাদেশ থেকে আবার কিন্তু ভারতে আসছে, দিয়ে আবার কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে। তো এই যে নদীটার তীরে এর অবস্থান করছে বালুরঘাট শহরটি, সেটি হচ্ছে কিন্তু আমাদের এই আত্রেয়ী নদী। তাহলে দেখো বালুরঘাট শহরটি যেই নদীর তীরে অবস্থান করে, সেই নদীটার নাম হচ্ছে কি? দেখো আত্রেয়ী। আত্রেয়ী নদীর তীরে কিন্তু আমাদের বালুরঘাট শহরটা অবস্থান করছে। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। এবার আমরা আসছি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা দেখো, বলছে গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গায় দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে দেখো এখানে যেমনভাবে দেয়া রয়েছে আমি সেটাকে একটুখানি ছবির আকারে একটুখানি আমি দেখাচ্ছি। বলছে কি, বলছে গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ান। তাহলে আমি যদি বলি গঙ্গা নদী কোথা থেকে আসছে, আসছে ধরো আমাদের এই মালদা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসছে। তো মালদা এলো, তারপর আসছে মুর্শিদাবাদ। তো এই মুর্শিদাবাদে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি? ধুলিয়ান নামের যে জায়গাটা রয়েছে, সেই ধুলিয়ান নামের জায়গায় এই নদীটা এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান। তো যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, সেই দুটো ভাগ কি কি? তো এই যে ভাগটি আমরা দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশে চলে গেল, বাংলাদেশে যেটা গেল সেটার নাম হচ্ছে পদ্মা বা পদ্মা নদী। আর যেটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এলো, তার নাম হচ্ছে কি? ভাগীরথী হুগলি। তাহলে দেখো এইখানে এই অবধি এটাই দিয়েছে, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ান নামের জায়গায় দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ধুলিয়ানের কাছে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটি বাংলাদেশে পদ্মা নাম নিয়ে, বাংলাদেশে চলে গেল পদ্মা নাম নিয়ে, অপরটি পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। এবার প্রশ্নটা কি বলছে? বলছে ভাগীরথী হুগলি শাখাটি কোন স্থান থেকে হুগলি নাম গ্রহণ করে? মানে বলছে এই যে ভাগীরথী হুগলি যে নামটা বলছি, এটা দুটো নাম, একটা ভাগীরথী একটা হুগলি। বলছে এর নামটা হুগলি কোথা থেকে হচ্ছে? তাহলে অপশানগুলো এবার আমরা যদি দেখি, তাহলে অপশানগুলো দেখো, অপশানগুলো বলছে বহরমপুর, ইংলিশ বাজার, কাটোয়া নাকি আমাদের নবদ্বীপ। তাহলে দেখো এখানে চারখানা অপশান দিয়েছে, বহরমপুর, ইংলিশ বাজার, কাটোয়া নাকি নবদ্বীপ। তাহলে দেখো আমরা একটু আগে দেখলাম এইভাবে নদীটা গেল, যাওয়ার পর দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে ভাগীরথী হুগলি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই নদীটা কোথা থেকে হুগলি নাম নিচ্ছে? তো আমরা এখানে কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা ছোট্ট শাখা আমাদের এই পদ্মা থেকে এইভাবে আসছে, এইভাবে একটা ছোট্ট শাখা আসছে। এই শাখাটার নাম কি? এই শাখাটার নাম হচ্ছে জলঙ্গি, জলঙ্গি নদী। তো এই জলঙ্গি নদীটা এই পদ্মা থেকে এসে এই ভাগীরথী হুগলির যেটা রয়েছে এইখানটাতে মিশছে, এই জায়গাটাতে মিশছে, এই জায়গাটা। তো এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে রয়েছে আমাদের মায়াপুর, বা যাকে আমরা বলছি মায়াপুরটা রয়েছে যেখানে, সেটা হচ্ছে নবদ্বীপ।
তাহলে দেখো মায়াপুর কিংবা নবদ্বীপ এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে যখন এই জলঙ্গি নদীটা এসে মিশে গেল, তারপর থেকে, তার মানে দেখো এই জায়গাটা একটা নদী, দেখো এই যে আমি যদি গ্রিন কালারে দেখাই তাহলে এইটা হচ্ছে একটা নদী। আচ্ছা, তারপর যদি আমি এইটা দেখাই তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে আরেকটা নদী। তাহলে এই যে নদীটা গেল, এই নদীটার নাম কি? এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। আর এই ভাগীরথী যেখানে আমাদের জলঙ্গির সাথে মিশলো, তারপরের যে নদীটা রয়েছে, এই যে জায়গাটা রয়েছে, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে হুগলি। তাহলে দেখো তো কোন জায়গা থেকে দুটো ভাগ হচ্ছে। দেখো এই যে জায়গাটা মার্জিং পয়েন্ট, জলঙ্গি যেখানে মিশছে, কোন জায়গা? সেটা হচ্ছে মায়াপুর কিংবা নবদ্বীপ। তাহলে দেখো এখানে অপশানে কি রয়েছে? অপশানে দেখো রয়েছে অপশান ঘ, এতে রয়েছে দেখো নবদ্বীপ। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এই ভাগীরথী হুগলি শাখাটা নবদ্বীপের আগে অবধি, মানে নবদ্বীপ থেকে ধুলিয়ান এই জায়গা অবধি নাম নিচ্ছে ভাগীরথী, এবং তারপর অর্থাৎ আমাদের এই নবদ্বীপ থেকে শুরু করে একদম সাউথ বে অফ বেঙ্গল অবধি এই নদীটার নাম হচ্ছে হুগলি নদী। তাহলে দেখো এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ক্লিয়ার হলো কি, যে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হলো, দিয়ে দুটো ভাগ হচ্ছে, একটা পদ্মা চলে গেল বাংলাদেশে, একটা হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি যেটা আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এটা আমাদের এই মায়াপুর বা নবদ্বীপ এই জায়গাটা অবধি ধুলিয়ান থেকে নাম নিচ্ছে ভাগীরথী, আর তারপর যেটা রয়েছে সেটা নাম নিচ্ছে হুগলি নদী। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা চলে যাবো এবার কোশ্চেন নম্বর 10। তাহলে দেখো 10-এ বলছে কি? 10-এ বলছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, যাকে আমরা সোজা কথায় সিইএসসি বলি। তো এই সিইএসসির অধীনে কতগুলি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? তাপবিদ্যুৎ মানে হচ্ছে আমাদের থার্মাল প্ল্যান্ট। তাহলে আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যেটা রয়েছে, তার আন্ডারে কতগুলো থার্মাল প্ল্যান্ট রয়েছে? আচ্ছা, দেখো যদি এখান থেকে এমনভাবে প্রশ্ন আসতো যে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম থার্মাল প্ল্যান্ট কোনটা, পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, তাহলে আমরা বলতাম পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে তার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, এবার যদি বলা হয় আমাদের ভারতবর্ষের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা, তাহলে আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের প্রথম থার্মাল প্ল্যান্ট যেটা, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে হুসেন সাগর, যেটা আমাদের বর্তমানে আমরা দেখতে পাই কি তেলেঙ্গানার মধ্যে রয়েছে। তাহলে এই হুসেন সাগরটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম। তাহলে এখানে বলেছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যেটা রয়েছে সিইএসসি, এর আন্ডারে কতগুলো থার্মাল প্ল্যান্ট রয়েছে। যদি আমি দেখি তাহলে প্রথম আমি কি দেখবো বলো তো? প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সাউদার্ন স্টেশন, যেটা হচ্ছে আমাদের গার্ডেন রিচের মধ্যে রয়েছে। 2 নম্বর কি দেখবো? 2 নম্বর দেখবো আমরা রয়েছে বজবজ থার্মাল প্ল্যান্ট, যেটা রয়েছে কোথায়? সাউথ 24 পরগনাস, দক্ষিণ 24 পরগনা। 3 নম্বর যদি দেখি রয়েছে টিটাগড় থার্মাল প্ল্যান্ট, এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে আমাদের হলদিয়া। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিইএসসি এর আন্ডারে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেটার সংখ্যা হচ্ছে কিন্তু 4খানা রয়েছে। তাহলে দেখো চলে যাবো পরের প্রশ্নে। 10-এর দাগের প্রশ্ন হয়ে গেল, চলে যাচ্ছি পরের প্রশ্ন। কি বলছে? বলছে মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড় স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? মালভূমি অঞ্চলের ছোট ছোট যে পাহাড়গুলো রয়েছে সেগুলো স্থানীয় ভাষাতে কি নামে পরিচিত? তাহলে এখানে অপশান দিয়েছে প্লায়া, ডুংরি, ধুলি নাকি ঠুংরি। দেখো আমরা এইখানে অপশানগুলো থেকে আমরা একটা জিনিস তো বুঝতেই পারছি যে এই প্লায়াটা হবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে প্লায়া আমরা কাকে বলি? প্লায়া বলি আমরা তাকেই মরুভূমি অঞ্চলে যখন দেখি বাতাসের ক্ষয়কার্য চলছে, এরোসান, সেই সময় কি দেখছি বাতাস কোনো কোনো জায়গার বালিগুলোকে নিয়ে চলে যাচ্ছে, যার ফলে সেইখানে ছোট ছোট গর্তের সৃষ্টি হচ্ছে, যেগুলোকে আমরা প্লায়া বলছি। তাহলে দেখো মালভূমি অঞ্চল আর মরুভূমি অঞ্চল আলাদা জিনিস, তাহলে প্লায়াটা হবে না। ধুলিটা কি জিনিস? ধুলিটাও হবে না। তার কারণটা হচ্ছে কি? ধুলিটা হচ্ছে মূলত আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মরুভূমি অঞ্চলে যে ছোটো ছোটো আমাদের বালির কণাগুলো, সেইগুলোতে ছোটো ছোটো যে টিলাগুলো থাকে তাদেরকে আমরা বলছি ধুলি। তাহলে এটাও হচ্ছে না। অপশান থাকলো কি ডুংরি আর ঠুংরি। তাহলে দেখো এই দুটোর মধ্যে যদি আমরা অপশান দেখি তাহলে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে কিন্তু ডুংরি।
তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম মালভূমি অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে মালভূমি রয়েছে, তো সেই মালভূমি অঞ্চলের ছোট ছোট যে পাহাড়গুলো রয়েছে তাদের স্থানীয় ভাষায় যে নাম রয়েছে সেটা হচ্ছে ডুংরি। এটা বোঝা গেল। তাহলে এটা আমাদের কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার হয়ে যাচ্ছে খ, ডুংরি। তাহলে চলে যাচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, বলছে 12 দাগের প্রশ্নটা খুব কমন প্রশ্ন। বলছে পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন প্লেটু অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের পশ্চিমে বা পশ্চিমের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ অপশান দিয়েছে দেখো, গোর্খাবুরু, সান্দাকফু, ফালুট এবং টাইগার হিল। তাহলে দেখো যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে মালভূমি রয়েছে মূলত যেটা পুরুলিয়া জেলার মধ্যে পুরোটা বিস্তৃত, তাহলে সেইটার সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে তার নাম কি? তাহলে দেখো যদি বলা হতো সান্দাকফু, সান্দাকফু কি? সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3636 মিটার। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সবচেয়ে হাইয়েস্ট পিক যেটার নাম হচ্ছে সান্দাকফু, যেটা হচ্ছে আমাদের সিঙ্গলীলা মাউন্টেন রেঞ্জ। সিঙ্গলীলা মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কোথায়? দার্জিলিংয়ে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর হচ্ছে ফালুট, ফালুটও রয়েছে আমাদের সিঙ্গলীলা মাউন্টেন রেঞ্জের মধ্যেই। তো এই ফালুট যেটা রয়েছে, এই ফালুট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সবথেকে উত্তরতম জায়গা হচ্ছে কিন্তু এই ফালুট। আচ্ছা, এটাও রয়েছে দার্জিলিংয়ের মধ্যে। অপশান ডি এ দেখো রয়েছে টাইগার হিল। টাইগার হিল যেটা রয়েছে, টাইগার হিলের উচ্চতা হচ্ছে প্রায় 2600 মিটার। তো এই টাইগার হিল কি হচ্ছে আমাদের দার্জিলিং যে মাউন্টেন রেঞ্জ রয়েছে, এই দার্জিলিং মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট যে পিক তার নাম হচ্ছে কিন্তু টাইগার হিল। অথবা বলতে পারো ঘুম মাউন্টেন রেঞ্জ, তারও হাইয়েস্ট পিক সেটা হচ্ছে কিন্তু টাইগার হিল। তাহলে এটাও রয়েছে আমাদের দার্জিলিংয়ের মধ্যে। তাহলে অপশান থাকলো কি বলতো? গোর্খাবুরু। তাহলে দেখো আমরা যদি দেখি গোর্খাবুরু যদি অ্যাপ্রক্সিমেট উচ্চতা আমরা দেখি তাহলে হচ্ছে 677 মিটার, যেটা আমাদের অযোধ্যা পাহাড় রয়েছে পুরুলিয়াতে। তো সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেটা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে এই গোর্খাবুরু, যেটা হচ্ছে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, পশ্চিমবঙ্গের নর্দার্ন মোস্ট পয়েন্ট ফালুট, আমাদের দার্জিলিং মাউন্টেন রেঞ্জ বা ঘুম মাউন্টেন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল, আর হচ্ছে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু এই গোর্খাবুরু, পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা পাহাড়ের অংশ। তাহলে এটা হয়ে গেল আমাদের অপশান এ হয়ে গেল গোর্খাবুরু। পরের প্রশ্ন, বলছে ফরাসি অধিকৃত চন্দননগর ও গৌরহাটি, এগুলো হচ্ছে মূলত আমাদের হুগলি জেলার মধ্যে রয়েছে বর্তমানে। এগুলো পশ্চিমবঙ্গের সাথে কবে যুক্ত হচ্ছে? ফরাসি অধিকৃত চন্দননগর এবং গৌরহাটি পশ্চিমবঙ্গের সাথে কবে যুক্ত হচ্ছে? তাহলে দেখো অপশান রয়েছে 50, 1950, 52, 54, 55। তাহলে দেখো আমরা দেখতে পাই 1950 সালে কি হয়েছিল বলো তো? 1950 সালে আমাদের পশ্চিমবঙ্গের এক স্বাধীনতার পর আমরা যদি দেখি সালটা হচ্ছে ধরো 1947, এই সময় পশ্চিমবঙ্গে টোটাল জেলার সংখ্যা ছিল কিন্তু 14টা। তো আমরা দেখতে পাচ্ছি সালটা যখন 1950, তখন পশ্চিমবঙ্গে 15তম জেলা হিসাবে একটা জেলা অ্যাড হচ্ছে। জেলাটার নাম হচ্ছে কি? জেলাটার নাম হচ্ছে কোচবিহার। তো এই কোচবিহার যে আগে একটা দেশীয় রাজ্য ছিল, সেই রাজ্যটা একটা জেলা হিসেবে যোগ দিচ্ছে 1950 সালে 15তম জেলা হিসেবে। তাহলে হচ্ছে 1950। আচ্ছা, 1952তে তেমন কিছু নাই, 1954, 1955। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই অপশানগুলো অনুসারে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের যে চন্দননগর এবং গৌরহাটি এই দুটো যে জায়গা, এই দুটো জায়গা আগে কি হয়েছিল, স্বাধীনতার পরেও ফরাসিরা কিন্তু দখল করে রেখেছিল। কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি কি, ধীরে ধীরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ডেভেলপমেন্ট হলেও এই দুটো জায়গাতে কিন্তু ফরাসিরাই মূলত ডেভেলপমেন্ট করার চেষ্টা করত। তো তারপর আমরা কি করছি দেখতে পাচ্ছি 1954 সালে এই যে দুটো জায়গা রয়েছে চন্দননগর এবং গৌরহাটি, এই দুটো জায়গা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে অ্যাড হচ্ছে। ঠিক একই ঘটনা আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি বলো তো? যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947-এ, ঠিক সেই সময় আমাদের কয়েকটা জেলা ছিল, যেমন হচ্ছে ধরো ইয়ারনাম, তারপর হচ্ছে করাইকাল, পুডুচেরি, মাহে, এই জেলাগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন ঔপনিবেশিক শক্তিরা কিন্তু এখানে দখল করে রেখেছিল। তো 1962 সালে আমরা কি দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোকে ছেড়ে তারা কিন্তু চলে যাচ্ছে এবং সেগুলোকে ভারতের হাতে হস্তান্তরিত করে দিচ্ছে। তারপর আমরা দেখতে পেয়েছিলাম ঠিক একইভাবে 1962 সালে কি হয়েছিল বলতো? 1962 সালে আমরা দেখতে পেয়েছিলাম একটা আমাদের ইউনিয়ন টেরিটরি, যার নাম হচ্ছে কি পুডুচেরি বা পন্ডিচেরি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের সাথে যোগ হচ্ছিল
1962। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফরাসি অধিকৃত চন্দননগর এবং গৌরহাটি এই দুটো কিন্তু পশ্চিমবঙ্গের সাথে অ্যাড হচ্ছে কবে? 1954 সালে। তাহলে দেখো এটা হচ্ছে 1954। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 14। বলছে মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? মামা ভাগ্নে যে পাহাড়টা রয়েছে সেটা কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম নাকি পশ্চিম মেদিনীপুর? তাহলে দেখো মামা ভাগ্নে যে পাহাড়টা রয়েছে এটা কিন্তু খুব কমন প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই আসে এইটা সম্পর্কে। তাহলে দেখো মামা ভাগ্নে পাহাড় যেটা রয়েছে, তাহলে দেখো যদি আমি দেখি আমাদের পশ্চিমের মালভূমি যে অঞ্চল রয়েছে, তো এই পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন কোন পাহাড় বা পর্বতগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো তো। তাহলে দেখো আমরা কি দেখছি, পুরুলিয়া, পুরুলিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত, ভান্ডারি, জয়চণ্ডী। তাহলে মোটামুটি আমরা পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি এই পাহাড়গুলো রয়েছে, সেগুলো হচ্ছে অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভান্ডারি এবং জয়চণ্ডী। যদি বাঁকুড়াতে আসি কি দেখতে পাচ্ছি? শুশুনিয়া, বিহারীনাথ, মশক এবং কোরো। তাহলে দেখো বাঁকুড়াতে যদি আমরা দেখি, বাঁকুড়াতে যেই আমাদের পাহাড়গুলো রয়েছে শুশুনিয়া, বিহারীনাথ, মশক এবং কোরো। যদি বীরভূমে আসি, দেখো বীরভূমে কি আসছে? মামা ভাগ্নে। দেখো বীরভূমে প্রথম নামটাই দিয়ে রেখেছে দেখো মামা ভাগ্নে। তাহলে মামা ভাগ্নে হচ্ছে আমাদের কোথায় রয়েছে? এখানে প্রশ্নটা ছিল, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে বীরভূম। তাছাড়া রয়েছে দেখো মাথুরখালি, এবং মাথুরখালি যে এটা রয়েছে সেটাও কিন্তু বীরভূমে রয়েছে। এবার যদি তোমাকে ঝাড়গ্রাম বলতো, ঝাড়গ্রামে রয়েছে বেলপাহাড়ি। পশ্চিম মেদিনীপুর রয়েছে ঠাকুরান। তাহলে দেখো আমাদের পশ্চিমের মালভূমি ওয়েস্টার্ন প্লেটু অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেইখানে যে পাহাড় পর্বতগুলো রয়েছে সেইগুলো হচ্ছে মোটামুটি এইরকম। তাহলে দেখো এই পাহাড় পর্বতগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, দিয়ে দেয় ধরো মাথুরখালি কোন জেলায় রয়েছে, বা দিয়ে দিল শুশুনিয়া কোন জেলাতে রয়েছে। তাহলে দেখো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তার কারণটা দেখো, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরো পুরুলিয়া জেলাতে দেখো বেশ কয়েকটা পাহাড় আমরা দেখতে পাচ্ছি, অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভান্ডারি, জয়চণ্ডী, এইরকম এই পাহাড়গুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু জানতে হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে গো? এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মামা ভাগ্নে রয়েছে কোথায়? বীরভূম। বীরভূমে আমরা দেখতে পাচ্ছি মামা ভাগ্নে পাহাড়টি। তাহলে মামা ভাগ্নে পাহাড় রয়েছে আমাদের বীরভূমের মধ্যে। তাহলে 14 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে কোন মাটি দেখা যায়? দেখো যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গে মূলত, যদি আমি বলি ভারতবর্ষের কথা যদি বলি, ভারতবর্ষে আমাদের একটা সংস্থা রয়েছে, সংস্থার নাম হচ্ছে কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ICAR। তো এই ICAR কি করেছে? করেছে কি, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে মাটি, সেই মাটিগুলোকে ক্লাসিফিকেশান করেছে। তাহলে ICAR কি করেছে? ভারতবর্ষের মাটিকে 8খানা ভাগে ভাগ করেছে। ঠিক একইভাবে মানে পশ্চিমবঙ্গে যে রয়েছে, এই পশ্চিমবঙ্গতেও আমরা কিন্তু মাটি দেখতে পাই। মাটি কয় ধরনের দেখতে পাই পশ্চিমবঙ্গতে? দেখতে পাই 6 ধরনের। তো এই 6 ধরনের মধ্যে বলছে এই 4টের মধ্যে আমরা কোনটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখতে পাই। দেখো এখানে কিন্তু প্রশ্নটা যদি এইভাবেও আসতো যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, এইভাবেও দিতে পারতো। তাহলে কেননা পশ্চিমবঙ্গেও যেই ধরনের মাটি সবচেয়ে বেশি দেখা যায়, ভারতবর্ষেও কিন্তু সেই ধরনের মাটি সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে কিন্তু পলি মাটি। তাহলে দেখো পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে যেই মাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পলি মাটি। এখান থেকে প্রশ্ন 2 ধরনের আসে পশ্চিমবঙ্গে। একটা দেখা যায় হচ্ছে পুরনো পলি, ওল্ড, একটা দেখা যায় কি নতুন পলি, নিউ। তাহলে পশ্চিমবঙ্গের পুরনো পলি বা ওল্ড যেটা রয়েছে, পুরনো পলি, তাকে আমরা কি নামে জানি? পশ্চিমবঙ্গের পুরনো পলিকে আমরা নাম দিয়েছি বারিন্দ বা বরেন্দ্র ভূমি। আর নতুন পলি যেটা রয়েছে তাকে আমরা নাম দিয়েছি কি? তাকে আমরা নাম দিয়েছি দিয়ারা। আবার পরীক্ষায় প্রশ্ন আসে বারিন্দ আমরা কোন অঞ্চলটাকে বলছি, দিয়ারা আমরা কোন অঞ্চলটাকে বলছি। মূলত আমরা বারিন্দ কি বলি বলতো? ইস্টার্ন পার্ট অফ মহানন্দা রিভার। দেখো মহানন্দা যে নদীটা রয়েছে, এই নদীটার পূর্ব দিকে যে অঞ্চলটা রয়েছে তাকে আমরা বলছি বারিন্দ বা বরেন্দ্র ভূমি। আর দিয়ারা কাকে বলছি? দিয়ারা বলছি সাউদার্ন পার্ট অফ কালিন্দী রিভার। কালিন্দী যে নদীটা রয়েছে, কালিন্দী নদীর দক্ষিণ দিকে যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি দিয়ারা। তাহলে দেখো ওল্ড যেটা রয়েছে আমাদের, তাহলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যে মাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পলি মাটি। তাহলে এই পলি মাটি যেটা রয়েছে এটা হচ্ছে পুরনো এবং নতুন দুটো ভাগে আমরা দেখতে পাচ্ছি।
ওল্ড যেটা রয়েছে তাকে আমরা বলছি বারিন্দ বা বরেন্দ্রভূমি, যেটা হচ্ছে আমাদের মহানন্দা নদীর পূর্ব দিকে যেটা রয়েছে। আর যেটা পুরনো রয়েছে সেটাও কি, সেটা হচ্ছে দিয়ারা। তো এই দিয়ারাটা কি দেখো দেখো, কালিন্দী যে নদীটা রয়েছে, এই কালিন্দী নদীর দক্ষিণ দিকে যে অঞ্চলটা রয়েছে তাকে আমরা বলছি দিয়ারা। তাহলে 15 দাগের প্রশ্ন, অধিকাংশ স্থানে যে মাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পলিমাটি। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 16 বলছে পশ্চিমবঙ্গের কোথায় কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি রয়েছে? অপশানগুলো একটু দেখে নিই। অপশানগুলো কি বলছে? বলছে জলপাইগুড়ির নিকট শিলিগুড়িতে, বোলপুরের নিকট শান্তিনিকেতনে, দুর্গাপুরের নিকট অন্ডালে, নাকি মালদার নিকট ইংলিশ বাজারে। তাহলে দেখো বলছে কি, বলছে পশ্চিমবঙ্গের কোথায় কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি দেখা গেছে। তাহলে দেখো আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের যেই জায়গাটাতে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটা দেখা যাচ্ছে সেটা কোনটা বলছে। অপশান দেখো, 4টে অপশান। জলপাইগুড়ির নিকট শিলিগুড়িতে, বোলপুরের নিকট শান্তিনিকেতনে, দুর্গাপুরের নিকট অন্ডালে, নাকি মালদার নিকট ইংলিশ বাজারে। তাহলে দেখো আমরা যদি এই অপশানগুলো দেখি তাহলে আমরা জানি জলপাইগুড়ির কাছে শিলিগুড়িতে যেটা দেখা যায় সেটা কি, সেটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, বাগডোগরা। তাহলে এইটার অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের দুর্গাপুরের নিকট অন্ডালে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় দেখতে পেলাম? দুর্গাপুরের নিকট অন্ডাল। এখান থেকে প্রশ্ন আসে কি, আমাদের এই এয়ারপোর্টগুলো থেকে কেমন প্রশ্ন আসে? প্রত্যেকটা এয়ারপোর্টই ম্যাক্সিমাম আমরা দেখতে পাই কোনো না কোনো মহাপুরুষের নামে রয়েছে। তাহলে হয়তো তোমাকে এমন দিয়ে দিল যে রাজীব গান্ধী এয়ারপোর্ট কোন রাজ্যে রয়েছে বা কোথায় রয়েছে। আমরা জানি রাজীব গান্ধী এয়ারপোর্ট রয়েছে হায়দ্রাবাদে, বা বললো ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট নিউ দিল্লিতে রয়েছে, বা হয়তো তোমাকে বললো বীর সাভারকার এয়ারপোর্ট, এটা রয়েছে আমাদের পোর্ট ব্লেয়ারে। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের কলকাতাতে যে এয়ারপোর্টটা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদি তোমাকে এমন বলা হয় পশ্চিমবঙ্গের সবথেকে হাইয়েস্ট ভারতবর্ষের সবথেকে উচ্চতম যে এয়ারপোর্টটা রয়েছে তার নাম কি, তাহলে দেখো যদি আমাদের বলা হয় এমন যে হাইয়েস্ট এয়ারপোর্ট বা টলেস্ট এয়ারপোর্ট অফ ইন্ডিয়া, তখন তার নাম হয়ে যাচ্ছে কি, তার নাম হচ্ছে কুশোক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কুশোক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট, এটা হচ্ছে আমাদের লাদাখের লেতে রয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে টলেস্ট বা সবথেকে উঁচু জায়গায় অবস্থিত যে এয়ারপোর্ট, সেটা হচ্ছে কুশোক বাকুলা এয়ারপোর্ট। যদি আমাদের এমন প্রশ্ন আসে, আমরা জানি কিছুদিন আগে গ্যাংটক একটা এয়ারপোর্ট হয়েছিল, যেটা কিন্তু কিছুদিন চলার পর খুব কম দিনই চলেছিল, তারপর ওটা ল্যান্ডিং করতে খুব সমস্যা হচ্ছিল, তারপর আর চলছে না। তাহলে সেই এয়ারপোর্টটার নাম কি, যেটা সিকিমে চালু হয়ে বন্ধ হয়ে গেল, সেই এয়ারপোর্ট যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কিন্তু প্যাক ইয়ং এয়ারপোর্ট। দেখো সিকিমের গ্যাংটকে যে এয়ারপোর্টটা ছিল সেটা হচ্ছে প্যাক ইয়ং, আর ভারতবর্ষের সব থেকে টলেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কুশোক বাকুলা রিম্পোচে এয়ারপোর্ট। তাহলে দেখো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কি, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর রয়েছে কোথায়? রয়েছে দুর্গাপুরের নিকট অন্ডালে। এইখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট। আমরা যেহেতু জানি পশ্চিমবঙ্গের ঐতিহ্যের সাথে স্বামী বিবেকানন্দের নামটা জড়িত, তাহলে প্রশ্ন দেয় স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টটা কোথায় রয়েছে। তাহলে আমরা সাধারণত কি দেখি বলতো, পশ্চিমবঙ্গের 2-3টে অপশান দিয়ে রাখে, যে কোনো একটা আমরা করে দিই যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে নামটা মনে হচ্ছে। কিন্তু স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টটা রয়েছে কোথায় বলতো? রয়েছে রায়পুরে। হ্যাঁ, ছত্তিশগড়ের যে রায়পুর রয়েছে সেই রায়পুরের যে এয়ারপোর্টটা রয়েছে তার নাম কিন্তু স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট। তো সুতরাং আমাদের এয়ারপোর্টগুলোর নামগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। তাহলে দেখো 16 দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনটা? দুর্গাপুরের নিকট অন্ডাল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 17। খুব ভালো প্রশ্ন। আমাদের যে আপকামিং আরপিএফ এর যে এসআই বা কনস্টেবলের পরীক্ষাগুলো রয়েছে, বা যদি আমাদের রেলের এনটিপিসি পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কি, দক্ষিণ পূর্ব রেল যেটা হয়েছিল কবে? 1955 সালে, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তাহলে এর অপশানগুলো যদি আমি দেখি, তাহলে দেখো এর অপশান যদি দেখি, সরি, বলছে বিবাদীবাগ, হাওড়া, গার্ডেন রিচ, শিয়ালদা।
দক্ষিণ পূর্ব রেল 1955 সাল যেটা তৈরি হচ্ছে, এর সদর দপ্তরটা কোথায় অবস্থান করছে? বিবাদীবাগ, হাওড়া, গার্ডেন রিচ নাকি শিয়ালদা? এবার একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যদি এই প্রশ্নটা আমাদের ইন্ডিয়া লেভেলের বেসিসে আসে, মানে ধরো কোনো এসএসসি ধরনের পরীক্ষা বা এনটিপিসি ধরনের পরীক্ষায় আসে, তাহলে এই অ্যান্সারটা কি হয়? অ্যান্সারটা হয় কলকাতা। মূলত আমরা দেখতে পাই কি বলতো, কলকাতাতে আমরা দেখতে পাই 3টে রেলের হেড অফিস রয়েছে। কোন কোন রেল? প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন, দক্ষিণ পূর্ব রেল। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব রেল, ইস্টার্ন রেল। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা মেট্রো। তাহলে দেখো আমাদের কি দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে এই 3টে রেলের হেডকোয়ার্টার রয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্ব, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে আমাদের কলকাতা মেট্রো। তাহলে প্রশ্নটা কি এখানে কি দিয়েছে, যে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তাহলে দেখো এখানে কিন্তু 4টেই অপশান দিয়েছে, 4টেই কিন্তু কলকাতার মধ্যে। তাহলে হ্যাঁ, এর অ্যান্সারটা কি হতে পারে? দেখো তোমাদের একটা আমি খুব ভালো ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে কি বলতো, যখনই এমন প্রশ্ন আসবে না, আমরা স্টেশনের নামটা খুব একটা মাথায় রাখবো না। তার কারণটা কি বলতো, স্টেশনের কাজগুলো বেশি হয়, এদের রেলের যে সদর দপ্তরের যে কাজগুলো, হেডকোয়ার্টারের কাজ, এগুলো একটু নিরিবিলি জায়গাতে হয়, যেটা এইসব জায়গাতে খুব একটু অসুবিধা হয়। আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। তাহলে হাওড়া বাদ চলে গেল আমাদের শিয়ালদা। আচ্ছা, এবার আসছে কি বিবাদীবাগ, গার্ডেন রিচ। যদি আমি কলকাতার কথা বলি, বিবাদীবাগটা হচ্ছে কোথায়? আমাদের ফেয়ারলি প্লেস। মোটামুটি আমরা দেখতে পাই প্রিন্সেপ ঘাটের থেকে কিছুটা দূরে, বা বলতে পারো মিলেনিয়াম পার্কের একদম কাছাকাছি হচ্ছে এই বিবাদীবাগ। তো এই বিবাদীবাগ যেটা আমরা জানি, বিবাদীবাগ হচ্ছে আমাদের 1930-এর যে অলিন্দ যুদ্ধ হয়েছিল বিনয় বাদল দীনেশের সাথে, হ্যাঁ, সেইটা নাম অনুসারে বিবাদীবাগটা দেওয়া হয়েছে। তাহলে এই বিবাদীবাগও কিন্তু আমাদের একটা হেডকোয়ার্টার রয়েছে, গার্ডেন রিচও কিন্তু আমাদের একটা হেডকোয়ার্টার রয়েছে। তাহলে যদি বলা হয় বিবাদীবাগে কার হেডকোয়ার্টার রয়েছে, বিবাদীবাগে রয়েছে কিন্তু আমাদের বিবাদীবাগ, বা এটার আরেকটা নাম হচ্ছে ফেয়ারলি প্লেস। এই ফেয়ারলি প্লেসের হেডকোয়ার্টার রয়েছে ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলের হেডকোয়ার্টার হচ্ছে এই বিবাদীবাগ। আর যদি বলা হয় গার্ডেন রিচ, তাহলে গার্ডেন রিচ হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেল। দেখো এখানে প্রশ্ন দিয়েছিল দক্ষিণ পূর্ব রেল, যেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেল। তাহলে সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার কোথায়? গার্ডেন রিচ। তাহলে একটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে কি কলকাতা মেট্রো। তো এই কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার কোথায়? কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার যেটা জায়গাটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট। দেখো পশ্চিমবঙ্গের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে একদম নিখুঁত করে বলতে দেবে, কিন্তু আমাদের আরপিএফ বা একটু আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা বা আমাদের সেন্ট্রালের পরীক্ষাতে কিন্তু এত খুঁটিয়ে জিজ্ঞাসা নাও করতে পারে, কারণ ওটা অল ইন্ডিয়ার জন্য হয়তো, সেক্ষেত্রে একটু অসুবিধা থাকে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু এই নামগুলো জানতে হচ্ছে। দেখো এখান থেকে একটা খুব কমন প্রশ্ন হয়, পশ্চিমবঙ্গে প্রথম কবে ট্রেন চলছে? আমরা জানি 1854 সালে চলছিল প্রথম ট্রেন। বা এমন তোমাকে প্রশ্ন দিতে পারে যে আমাদের এই রেল থেকে আমি বলছি, রেলের যে আমাদের যে 18খানা জোন রয়েছে, সেই জোনগুলোর প্রত্যেকটার হেডকোয়ার্টার কোথায় দিতে পারে। বা রেল সম্পর্কিত যেসব প্রশ্নগুলো হয়, যেমন বন্দে ভারত এক্সপ্রেস প্রথম কবে চলছে, দুরন্ত এক্সপ্রেস প্রথম কবে চলছে, কোথা থেকে কোথায় চলছে, বা ভারতবর্ষের সবথেকে লংগেস্ট যে ট্রেন রুট রয়েছে, হ্যাঁ, সেটা কি, বা সেটা কে প্রথম মানে কার আমলে প্রথম চলেছিল। বা এমন প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের প্রথম প্রাইভেটাইজড রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা। এভাবে কিন্তু রেল থেকে আসতে পারে, অথবা রেল থেকে আরও প্রশ্ন আসতে পারে, যেমন আমরা জানি রেলের যে দুটি পাত রয়েছে তার যে ডিস্টেন্স, সেই অনুসারে তার যে ডিভিশনগুলো রয়েছে, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, লিফট গেজ, যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে দেখুন এটার আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি, এটার অ্যান্সার হয়ে গেল হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টার হচ্ছে গার্ডেন রিচ। এখান থেকে আমাদের আরপিএফের পরীক্ষাগুলোতে, আমাদের যে আপকামিং পরীক্ষাগুলো, তাতে কিন্তু আরেকটা প্রশ্ন আসে। সেটা কি প্রশ্ন দেখো তো, প্রশ্নটা হচ্ছে এই বলবে দক্ষিণ পূর্ব রেল কোন কোন এরিয়াকে কভার করছে। তাহলে দেখো আমাদের এই দক্ষিণ পূর্ব রেল যেটা রয়েছে, এটা কোন কোন এরিয়াকে কভার করছে। দেখো আদ্রা, যেটা আমাদের পুরুলিয়াতে রয়েছে আদ্রা। তারপর রয়েছে চক্রধরপুর, এটাও পুরুলিয়ার মধ্যে রয়েছে। তারপর রয়েছে খড়গপুর রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে। তারপর হচ্ছে রাঁচি রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। তাহলে এই 4টে ডিভিশনকে কভার করছে কে? এই সাউথ ইস্টার্ন রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেল, যেটাও রয়েছে আমাদের কোথায়? গার্ডেন রিচে, যার হেডকোয়ার্টার। তাহলে দেখো কোন কোন এরিয়াটাকে, আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি, এই 4টে জোনকে আমাদের কভার করছে যেই সেটা হচ্ছে আমাদের এই দক্ষিণ পূর্ব রেল। এটা ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 18। প্রশ্ন নম্বর 18তে কি বলছে দেখো, বলছে
পূর্ব রেল, যেটা 1952-তে হয়েছে, একটু আগেই বললাম হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, বিবাদীবাগ। তো এর মধ্যে কোন কোন ডিভিশনগুলো অন্তর্ভুক্ত, যেমন দেখো এর আগেরটাতে আমি বলে দিয়েছিলাম, যেমন ছিল চক্রধরপুর, আদ্রা, এসব বলে দিলাম। তেমন এখানে বলছে কি, এখানে বলছে পূর্ব রেল অঞ্চলের মধ্যে কোন কোন ডিভিশনগুলো যুক্ত রয়েছে, মানে কোন কোন এরিয়াগুলোকে কভার করছে। তাহলে দেখো অপশানগুলো কী কী রয়েছে, দেখো অপশান রয়েছে হাওড়া, শিয়ালদা, আসানসোল, নাকি ওপরের সবগুলো। তাহলে দেখো পূর্ব রেল যেসব অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সেটা কোন কোন অঞ্চলের মধ্যে, কোন কোন এরিয়াটাকে পূর্ব রেলটা কভার করছে। তাহলে দেখো আমরা যদি জানি পূর্ব রেল যদি হয়, পূর্ব রেল যেসব অঞ্চলকে কভার করে তার মধ্যে রয়েছে আমাদের মালদা, তারপর রয়েছে আমাদের হাওড়া, তারপর রয়েছে আমাদের শিয়ালদা, এবং তারপর রয়েছে আমাদের আসানসোল। তাহলে এইখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো কিন্তু সবগুলোই ঠিক, এবং এর সাথে সাথে আমরা দেখতে পেলাম কি এই মালদা যে জোনটা রয়েছে, মালদা যে এরিয়াটা রয়েছে, এই মালদাটাকেও কিন্তু কভার করছে আমাদের এই পূর্ব রেল। তাহলে পূর্ব রেলের হেডকোয়ার্টার কোনটা হয়ে গেল হচ্ছে আমাদের পূর্ব রেলের হেডকোয়ার্টার হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের বিবাদীবাগ। তাহলে এই বিবাদীবাগ এরিয়াটা থেকে যেই ডিভিশনগুলো আমরা কভার করছি, হাওড়া, শিয়ালদা, আসানসোল এবং মালদা, এই 4টে ডিভিশনকে কিন্তু আমরা কভার করছি। তাহলে এটা হয়ে গেল আমাদের পূর্ব রেল। তাহলে কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, ওপরের সবগুলি ঠিক। চলে যাচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 19। 19 নম্বরে বলেছে পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা কাকে বলা হচ্ছে। আমরা জানি আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা কোথায় রয়েছে বলতো, আরাকু উপত্যকা রয়েছে মূলত আমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যে। কেমন দেখতে আরাকু উপত্যকা, তাহলে চলো দেখে নিই একটুখানি। দেখো এইটা হচ্ছে আমাদের আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তবে বলছে পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বা পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা, তাহলে এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে যেটা রয়েছে। এবার পশ্চিমবঙ্গের আরাকুটা একটু দেখে নিই চলো। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আরাকু। তাহলে এটা কোনটা, পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা আমরা কোন, তার মানে আমরা এই পাহাড়টাকে বলছি। তাহলে এখানে যেমন আমরা আরাকু ভ্যালির এই পাহাড়ের এরিয়াটাকে বলছিলাম, তাহলে পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি আমরা কোন এরিয়াটাকে বলছি। তাহলে দেখো অপশানগুলো আমরা একবার দেখে নিই চলো। তো অপশানগুলো দেখো বলছে কি, বীরভূমের মামাভাগ্নে পাহাড়, বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, নাকি ঝাড়গ্রামের বেলপাহাড়ি। তাহলে এবার একটা জিনিস দেখো তো, এই অপশানগুলো প্রথমে দেখো তো আমাদের নিজেদের যে আমাদের নলেজ আছে তা থেকে আমরা একটু জানার চেষ্টা করছি, কেমন যে এই যে জায়গাগুলোর সাথে যে পাহাড়গুলোর নাম দিয়েছে এগুলো কি প্রত্যেকটাই ঠিক আছে, একটুখানি দেখে নিত। বীরভূমের মামাভাগ্নে, তাহলে একটু ভাবো মামাভাগ্নে কোথায় রয়েছে, বীরভূমে রয়েছে। দেখো মামাভাগ্নে, মাথুরখালি, দেখো আমি আজকেই বলেছিলাম প্রথমের দিকে, তো সেইখানে আমরা দেখতে পেয়েছি যে এই বীরভূমের মামাভাগ্নে পাহাড়টা আমাদের রয়েছে, বীরভূমেই রয়েছে, এটা ঠিকই রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়। তাহলে দেখো বিহারীনাথ কোথায় ছিল, হ্যাঁ একদম বাঁকুড়াতে, ঠিকই আছে। তাহলে এটাও মানে অপশান অনুসারে লোকেশনটা ঠিক দিয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আমরা জানি আমাদের পশ্চিমের বা দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণ যে অংশটা রয়েছে তার উচ্চতম যে শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে আমাদের গোরগাঁওবুরু, যেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে এটাও ঠিক রয়েছে। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঝাড়গ্রামেই রয়েছে, তাহলে এটাও ঠিক রয়েছে। তাহলে দেখো এই জেলার নাম অনুসারে পাহাড়ের নামগুলো কিন্তু সবই ঠিক রয়েছে, তাহলে আমি এইখান থেকে কিন্তু অ্যান্সার বের করতে পারবো না। তাহলে এখানে আমাদের দেখতে হবে কি, যে পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা আমরা কাকে বলে যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা বলো তো, সেটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বাঁকুড়া জেলার বিহারীনাথ। তার কারণটা কি, দেখো এই হচ্ছে আরাকু ভ্যালি, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি। দেখো দুটো দেখো শেপ কিছুটা একই রকম বা কিছুটা একই রকম দেখতে এই দুটোকে, সেই অনুসারে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি বলছি বাঁকুড়া জেলার বিহারীনাথ যে পাহাড়টা রয়েছে তাকে আমরা বলছি পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি। তাহলে প্রশ্ন নম্বর 19 হয়ে গেল। তাহলে আমরা এটা বলছি বিহারীনাথকে আমরা বলছি বাঁকুড়া জেলাতে যেটা রয়েছে পশ্চিমবঙ্গের আরাকু ভ্যালি। তাহলে দেখো আজকে আমাদের শেষ প্রশ্ন আমরা আসছি, বলছে তিস্তা নদীটি নিম্নলিখিত কোন কোন নদী মিলে তৈরি হয়েছে। দেখো এটা কিন্তু একটুখানি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, কিন্তু বলছে তিস্তা নদীটি নিম্নলিখিত কোন কোন নদী মিলে তৈরি হয়েছে, মানে দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে তিস্তা, তাহলে সেই দুটো নদী কি কি। তাহলে দেখো অপশানে দিয়ে দেখো দিচু লিচু, লাচেং লাচুং, কেলেঘাই কাঁসাই, দ্বারকেশ্বর শিলাবতী, 4টে অপশান দিয়েছে। তাহলে দেখো আমরা যদি দেখি, প্রথমে যদি আমরা দেখি দিচু লিচু, এই যে জায়গাটা রয়েছে, এই যে দুটো নদী রয়েছে, আমরা দেখতে পাই একটা লেক রয়েছে, লেকটার নাম হচ্ছে বিতাং লেক। তো এই বিতাং নামে যে লেকটা রয়েছে, এই বিতাং লেক থেকে দুটো নদী আসে এইভাবে, একটা নাম হচ্ছে দিচু, একটা নাম হচ্ছে লিচু। তো এই দিচু লিচু নদীটা যখন মিলে যায় না, তখন এদের নাম হয়ে যায় কি বলতো,
এদের নাম হয়ে যায় জল ঢাকা। তাহলে দেখো দিচু এবং লিচু এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম কি? মিলিত প্রবাহের নাম হচ্ছে জল ঢাকা। আচ্ছা, এবার যদি আমি আসি অপশান ঘতে, যদি দেখি দ্বারকেশ্বর শিলাবতী। আমি তোমাদের বলেইছিলাম, তোমার এটা মনে রাখবে যে তোমার রূপে আমি দাসী। তাহলে রূপ থেকে আসছে রূপনারায়ণ, দা থেকে আসছে দ্বারকেশ্বর, সি থেকে আসছে শিলাবতী। তাহলে দ্বারকেশ্বর আর শিলাবতী এই দুটো মিলে কি হচ্ছে? এই দুটো নদী মিলে তৈরি হচ্ছে যে নদীটা, তার নাম হচ্ছে রূপনারায়ণ। আচ্ছা, এবার আসছে কোন দুটো নদী? কেলেঘাই এবং কাঁসাই। তাহলে কেলেঘাই এবং কাঁসাই দুটো নদী যখন মিলছে কেশপুরের কাছে, আমরা দেখতে পাচ্ছি এই দুটো নদীর মিলিত যে প্রবাহটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু হলদি নদী। এই হলদি নদীর তীরে আমরা জানি হলদিয়া শহরটি রয়েছে। আচ্ছা, এবার তাহলে অপশান থেকে গেল হচ্ছে লাচেং এবং লাচুং। আমরা দেখতে পাই জেমু নামে যে গ্লেসিয়ারটা রয়েছে, এই জেমু গ্লেসিয়ার থেকে এইভাবে দুটো নদী উৎপত্তি লাভ করছে। এই দুটো নদী, একটা নাম হচ্ছে লাচেং, একটা নাম হচ্ছে লাচুং। একটা জায়গায় মিলছে, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে চুংফাং। তো এই চুংফাং নামে যে জায়গাটা রয়েছে, এইখানে এই দুটো নদী একসাথে মেলার পর এদের যে মিলিত প্রবাহটা রয়েছে, এই মিলিত প্রবাহটা, এই যে নদীটা, এটার নাম হচ্ছে কিন্তু তিস্তা। তাহলে দেখো তিস্তা যে নদীটা রয়েছে, এই তিস্তা নদী হচ্ছে মূলত কিন্তু দুটো নদীর মিলিত প্রবাহ। কোন কোন নদী? লাচেং এবং লাচুং। লাচেং এবং লাচুং এই দুটো নদী যেটা রয়েছে, এই দুটো নদীর মিলিত যে প্রবাহ রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আমাদের তিস্তা নদী। তাহলে কোথায় মিললো? মিললো হচ্ছে চুংফাং নামের জায়গায়। চুংফাং যে জায়গাটা রয়েছে সিকিমে, সেইখানে দুটো নদী মিলছে, মেলার পর নদীটার নাম হচ্ছে তিস্তা নদী। তাহলে দেখো তিস্তা নদীটা কিন্তু এই দুটো নদী মিলে তৈরি হচ্ছে। তাহলে দেখো এই ছিল আজকের আমাদের যে বিষয়বস্তু মোটামুটি। আচ্ছা, এবার দেখো পরেরটাতে আমি তোমাদের একটা ম্যাপ দেখানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে যেসব নদ নদীগুলো রয়েছে। যদি আমরা পরে কখনো আবার অনলাইন ক্লাসে আসি, তখন আমরা কিন্তু আবার এই ওয়েস্ট বেঙ্গলের যে রিভার বা ওয়েস্ট বেঙ্গলের যেসব ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা আবার দেখব। তাহলে দেখো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, বা যদি তোমাদের আরও কিছু ডেটা দরকার হয় যে কোন ধরনের ক্লাসগুলো তোমরা চাইছো, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজ এই অবধি। থ্যাংক ইউ।